ولا تكفرون يا أيها الذين آمنوا ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم আমার কন্ট্রোলটা খুব একটা সাপোর্ট করবে না, কারণ আমি প্রায় 2.5 মাস ধরে প্রতিদিন 8 ঘন্টা এভারেজে বক্তব্য দিতে হচ্ছে। আমার কালকে যা মনে হয়েছে যে আমার মনে হয় ইনফেকশনের মতো হয়েছে, ফোনটা খুব সাপোর্ট করবে না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে গ্রিন স্কোয়ারের যারা স্থায়ী বাসিন্দা, সম্মানিত নাগরিক, তাদের কাছে আমার দল এবং আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এই কারণে, আয়োজনটার পরিসর বড় না হলে আয়োজনের একটা বিশেষ গুরুত্ব আছে। সেই গুরুত্বটা হচ্ছে আপনার রাষ্ট্রের মালিক, আপনারা সার্বভৌম, আপনাদের ভোটে সরকার হয়, আপনাদের ভোটে জনপ্রতিনিধি হয়। আপনারা যখন এভাবে উপস্থিত হয়ে সময় দিয়ে রাজনীতিতে করণীয় নির্ধারণ করতে সহায়ক হন, অংশ নেন, সেটা বাংলাদেশের রাজনীতি থেকে গুণগত মানের পরিবর্তনের সহায়ক হয়। সমস্যাগুলি চিহ্নিত করা যায়। রাজনীতি ভার্সেস জনগণ, এর মধ্যে একটা ব্রিজ তৈরি হয়। উভয় ভাবনাগুলি একে অপরের প্রয়োজনে কিভাবে কাজে লাগানো যায়, বিশেষ করে বৃহত্তর কল্যাণের স্বার্থে, সামষ্টিক স্বার্থে, তাতে খুব ইতিবাচক ভূমিকা রাখে। অর্থাৎ এটি হলো ডেমোক্রেসির সৌন্দর্য, জনগণের অংশগ্রহণ। আমি বুঝাতে চাচ্ছি, জনগণ, রাজনীতিক, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা ব্রিজ দরকার। ব্রিজ হলে কি হয়, সমস্যাগুলি এবং সম্ভাবনাগুলি কাজে লাগাতে সহায়ক হয়। আমাদের দেশের যে সমস্যাটা, সেটা হচ্ছে বিচ্ছিন্নতা। জনগণের সাথে রাজনীতিকের সম্পর্ক নেই, রাজনীতিকের সাথে সরকার বা রাষ্ট্রের সম্পর্ক নেই, সবকিছু আধিপত্যবাদীদের নিয়ন্ত্রণে। জনগণ অসহায়, রাজনীতিবিদ করণীয় জানে না, জনপ্রতিনিধি হলো, রাজনীতিবিদের সাথে জনগণের সাথে সম্পর্ক নেই, পার্লামেন্টের ভূমিকাটা বোঝে না, সরকারের সাথে যোগাযোগ নেই। এটা আমাদেরকে দীর্ঘদিন ধরে সাফার করিয়েছে। এটার উত্তরণ দরকার, এবং সেই উত্তরণটা তখনই সম্ভব যখন আপনারা এভাবে অংশগ্রহণ করেন। আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন, তারা জানেন রাষ্ট্রে কার্যত কোনো সরকার নাই। একটা সংকটকালীন সরকার, তার মনোযোগ কিছু রাষ্ট্রীয় সংস্কার, কিছু বিচার আর একটা ভালো নির্বাচন করার জন্য সে কাজ করছে। তাকে যখন জনগণের সমস্যা নিয়ে অবগত করতে চান অথবা মনোযোগ আকর্ষণ করতে চান, তার সেখানে অনীহা আছে, অথবা ধরেন সেখানে তার কর্তৃত্বের ঘাটতি আছে, কারণ সে জনগণ কর্তৃক নির্বাচিত না, অর্থাৎ জনগণের স্বার্থ রক্ষা করাটা সে মুখ্য মনে করছে না। 17 বছরে একটা সরকার ছিল, আমি সমালোচনা করতে চাই না, জনজীর্ণ করে ফেলেছে সেবা খাতকে বিশেষ করে। যে সমস্যাগুলি আপনি জর্জরিত, তা মূলত হচ্ছে সেবা খাতের অকার্যকারিতা। ওয়াসা, এশা, তিতাস, ডিপিডিসি, সিটি কর্পোরেশন মূলত ফাংশন করছে না বললেই চলে। প্রতিষ্ঠান আছে, দায় নিতে চায় না, এবং সেটা পরিচালিত হবে জনস্বার্থে, এরকম করে জনগণের প্রতিনিধি সিটি কর্পোরেশন নেয়। অর্থাৎ দপ্তর আছে, দেখবেন অর্থ আছে, লুটপাট হচ্ছে, অপচয় হচ্ছে, কিন্তু আপনার হোল্ডিং ট্যাক্সের টাকা, আপনার স্ট্রিট লাইট নাই, রাস্তা মেরামত হচ্ছে না, কনজারভেন্সি একেবারে কাজ করে না, মহিলা নেওয়ার কেউ নেই, দেখার কেউ নেই, বলবেন যেখানে সেখানে জায়গা নেই। তো সেবা খাতের ফাংশনটা খুব জরুরি, আমি যদি বুঝে থাকি। নির্বাচিত সরকার যদি আসে, আমি প্রথমেই বলেছি, আমার দল যদি আপনাদের রায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, আর আমি যদি আপনার প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এটা সমাধান হবে। 3-4টি সমস্যার কথা বলেছেন। অটো রিক্সা নিয়ে একজন বলেছেন, বিএনপির নীতিগত সিদ্ধান্ত অটো রিক্সা মেট্রোপলিটনের যে বৃহত্তর পরিসর যেটাকে বলি, যেখানে আবাসিক, পরিকল্পিত অথবা ধরেন ইতিমধ্যে প্রতিষ্ঠিত, আর যেখানে কমার্শিয়াল প্রতিষ্ঠিত, যেখানে শপিং প্রতিষ্ঠিত, এই সব প্রধান প্রধান জায়গাতে অটো রিক্সা সম্পূর্ণ বন্ধ থাকবে। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। পাশের যে এলাকা, সেটাও একটা সিস্টেমেটিক নিয়ন্ত্রিত পদ্ধতিতে হতে হয়। ফুটপাত
থাকবে না, দায়িত্ব আমার। গ্রিন রোডে ফুটপাতে অস্থায়ীভাবে কোনো দোকান বসবে না। যদি আমি নির্বাচিত হই, উইদিন 15 ডেজের মধ্যে এটা আমার অঙ্গীকার থাকলো, আমি বসতে দিব না, আমার সরকার বসতে দেবে না। এখানে কোনো রাজনৈতিক বিবেচনা, অথবা আপনি যেহেতু প্রেসিডেন্ট সাহেব আছেন, তার উদাহরণ দিয়ে বলি, প্রেসিডেন্ট সাহেব মানে তো এই কম্পাউন্ডের মধ্যে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। তিনি মনে করলেন তার বাড়ি যে এলাকা, সেখানে একটা দরিদ্র ছেলে আসে, আমার এই গেটের ডান পাশে বয়, তার রেফারেন্সে, সেটাও হবে না। আমরা ন্যায্যতা চাই, স্বস্তি চাই, সম্প্রীতি চাই। রাজনীতির নামে অথবা ব্যক্তি বিশেষের নামে কোন আধিপত্য, কর্তৃত্ব, চাপিয়ে দেওয়া মানসিকতা, ক্ষুদ্র এবং ব্যক্তি স্বার্থ চাই না, সামষ্টিক স্বার্থ চাই, সার্বজনীন স্বার্থ চাই। সেটা আমি প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ, করবে। গ্যাস নিয়ে বলেছেন, আমি 3 বার তিতাস কর্তৃপক্ষের কাছে গিয়েছি। রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত পাইপলাইনে আবাসিক খাতে গ্যাস তারা সরবরাহ রাখতে চায় না, বন্ধ করিনি, আমি বলছি চায় না। তারা চায় আবাসিক খাতটা সিলিন্ডারে চলে যায়, পাইপলাইনের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে গ্যাসটা যায়। রিজন কি? যে মজুদ গ্যাসের সম্ভাব্য আছে, ইন্ডাস্ট্রিগুলি অকেজ হয়ে যেতে পারে, তাহলে দীর্ঘদিন ইন্ডাস্ট্রিগুলি চলুক। বিশেষ করে কারখানা যদি বলেন সম্পূর্ণ গ্যাস নির্ভর, আপনারা কেউ অনেকেই জানেন সিলিন্ডার দিয়ে কারখানা চালানো যায় না, ইন্ডাস্ট্রি চালানো যায় না, আবাসিক কাজ চালানো যায়, সিলিন্ডার মুখী করতে চায়। যার ফলে তিতাস কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোনো বাজেট প্রকল্প নাই অবারিতভাবে গ্যাস সরবরাহটা যাতে অব্যাহত থাকে। তার জন্য কিছু সংস্কার দরকার, কিছু রিপ্লেসমেন্ট দরকার, কিছু সংযোগ প্রসারিত করা দরকার, মেরামত দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার। তার জন্য তাদের অর্থ বরাদ্দের প্রকল্প তারা নিতে পারছে না, কারণ সরকার এখানে অনীহা আছে, যার জন্য সংযোগগুলি জরাজীর্ণ হয়ে গেছে। আমার সাথে কথা যেটা হয়েছে, আমরা যদি নির্বাচিত হই, বিএনপি আপনাদের রায়, আমরা নীতিগতভাবে চাইবো যেখানে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহটা আছে সেটা অব্যাহত থাকবে। অব্যাহত থাকতে হলে এখানে কিছু অর্থ বরাদ্দ করতে হবে, কিছু প্রয়োজনীয় সংস্কার করতে হবে, কিছু প্রকল্প গ্রহণ করতে হবে, আমরা সেটা দ্রুততম সময়ের মধ্যে নিব, এবং যেসব জায়গায় সংযোগ আছে তারা অবারিতভাবে যাতে গ্যাস পায় তার প্রয়োজনীয় ব্যবস্থা 2 থেকে 3 মাসের মধ্যে নিশ্চিত করবে। শুধু এইটুকু বলি, গ্যাস সমস্যা আমার এই আসনে না, পুরো ঢাকা সিটিতে। আমার বাসা হাতিরপুর, তার 12:30 থেকে 1:30 1 ঘন্টার জন্য গ্যাস এসে গত 6 থেকে 7 বছর। অতএব এই সমস্যা সমাধান আমরা করতে পারবো যদি আমার দল ক্ষমতায় যায় ভোটের মাধ্যমে, আর আমার যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ। সামাজিক নিরাপত্তার ব্যাপারে আমি খুব দায়িত্বশীল। কোন রাজনৈতিক প্রভাব এই এলাকায় আছে আমার বিশ্বাস নাই। কোন আধিপত্যবাদী গোষ্ঠী রাজনীতির নামে অথবা কোন বাহিনীর নামে চাপ প্রয়োগ করতে চায়, মানে যেটাকে বলা হয় অবৈধ সুবিধা চায়, তাওয়ার মধ্যে রাখে, চাপে রাখে, চোখে নিয়ে কথা বলে, প্রভাব খাটাতে চায়। মিস্টার অমক বিএনপির এত বড় নেতা, মিস্টার অমক এলাকায় এই ভাই, এসবের কোনো সুযোগ নেই। আমার বিশ্বাস নাই, আমার বিশ্বাস নাই। আর যদি থাকে আমাকে যদি জানান, এখনই সমাধান, এখনই। কোন চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, কোন অবৈধ সুবিধা নেওয়া মানসিকতাকারী, অথবা কোন বিশেষ দুর্বলতাকে কাজে লাগাতে চায়, এসে বললে আপনার নামে শুনলাম ভাই আপনি আওয়ামী লীগ করতেন, একসময় সমাপন ছিলেন, ওই এলাকায় নাকি এই করেছেন সেই করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেন, নাহলে খবর আছে কিনা বলেন, এখনই 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 সমাধান, এখন। এখানে বিএনপির অধিকাংশ নেতা আছে বাড়ি, তাদের সামনে বলছি, আমি কিন্তু ভাই এত অসহায় নেতা না। আপনাকে বলবো যে ভাই কেন্দ্রীয় অমক নেতা, আত্মীয় অমক নেতা, এই এলাকার প্রতিষ্ঠিত নেতা, শক্তিশালী নেতা, অনেক লোকজন, বিশাল বাহিনী আছে, আমি সরি আমি পারছি না, ওই ব্যাপারটা তো আমার আসলে আমার পক্ষে সম্ভব হবে। আমি কিন্তু এত অসহায় তো প্রকাশ করা মানুষ না। এবং এলাকার স্বার্থে, সামাজিক নিরাপত্তার স্বার্থে কোন ব্যক্তি অথবা কোন নেতা কাছে এই সমাজ চিহ্ন হয়, সেই দায়িত্ব আমি নিয়ে যাচ্ছি এবং আমার আছে। আপনি যদি এখন বলেন, এখন সমাধান, এখন এটা আমি হতে দেবো না, হওয়ার কোনো সুযোগ নেই।
অর্থাৎ আপনারা শান্তিতে থাকবেন। আমরা রাজনৈতিক অনৈক্য চাই না, বিভাজন চাই না, দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না। কোন ব্যক্তি বিশেষের বা কোন দলের আধিপত্য যেটা সমাজকে যেটাকে বলে বিভাজিত করে, যেটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, অসন্তোষ তৈরি করে, যেটাকে বলে আত্মনাদ তৈরি করে। আত্মনাদ, আপনি হবেন অসহায়, আপনি একটা ভিন্ন দল করেন, ভিন্ন মানুষ তো আপনার মধ্যে হয়তো ছিল বা আছে, তার মানে হচ্ছে আপনি তার জিম্মির মতো থাকবেন, অসহায় হয়ে থাকবেন, কাজবাজু হয়ে থাকবেন, লুকিয়ে লুকিয়ে চলবেন। তাহলে আমি সবচেয়ে বড় কথা বলছি, আপনি রাষ্ট্রের মালিক, আপনার ভিন্ন মত থাকবে, আমার সাথে আপনি সব বিষয়ে একমত হবেন। আর আমার সাথে সব বিষয়ে একমত হওয়ার জন্য আর আমাকে শুধু প্রস্তুত করার জন্য আপনি জন্ম নেই, মানুষ হিসেবে আপনার বিকশিত হওয়া, এই মর্যাদা এবং স্বাধীনতাটুকু আমি নিশ্চয় করতে চাই। আমি ব্যক্তিগত, আমি নিজে প্রচন্ড স্বাধীন চেতা মানুষ এবং খুব জবাবদিহি মানুষ। এই গ্রিন স্কোয়ার একটা অভিযান হয়ে যাবে, যতটা না অবকাঠামোতে তার চেয়ে বেশি মননে, আমি যতটুকু জানি আপনারা মননে মানসিকতায় অনেক বেশি অভিযান পরিপূর্ণ। তার সঙ্গে জিনিসগুলো আপনারা ভালো বোঝেন, স্যাক্রিফাইস আপনারা জানেন, অ্যাপ্রোচ ভালো, সম্প্রীতি অটুট। এটা আরো কিভাবে স্ট্রেংথেন হয় তার জন্য আমাকে সহায়ক শক্তি হিসেবে আপনারা পাবেন। বিচারের কথা একজন বলেছেন, আমি জানতে চাইলাম তার সন্তান কিভাবে মারা গিয়েছে, আমার নলেজে নেই। অবশ্যই বিচার আমি করি না, রাষ্ট্র করে। এবং আপনার সন্তান মারা গিয়েছে, ডেফিনেটলি আপনার সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনি হয়তো জীর্ণ শীর্ণ ভাবে আছেন, আপনি সম্মানিত মা, আপনি মনে রাখবেন এই পরিবেশ আপনার সন্তানের জীবনের বিনিময় হয়েছে। তো আমরা আপনাকে স্যালুট করি, স্যালুট। আপনি আমার সাথে যোগাযোগ করেননি, করলে আমার মনে হয় যে আমি আরো আরো বেশি খুশি হতাম। আপনার সাথে বিচার হবেই, কিন্তু মনে রাখবেন এখনো বিচার হয়নি এই কথাটা। আপনি সরল মানুষ, সাধারণ মানুষ, আপনি দ্রুততম সময় চাইবেন, এটা ন্যায্য, আপনাদের চাওয়ার সাথে আমি একমত। কিন্তু বিচারিক একটা প্রক্রিয়া আছে। আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই, যারা দোষী এই বিচার থেকে কেউ পার পেয়ে যাবে। বিচার একটা প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেটাই ভালো। তবে আপনি আপনার সন্তান হত্যার বিচার অবশ্যই পাবেন। এ রাষ্ট্র যদি আপনার সন্তান হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্রের দরকার নেই। আমরা সেই রাষ্ট্র চাই না, সেই সমাজ চাই না। আর আপনি সন্তান হত্যার বিচার পাবেন না, আর আমরা রাজনীতি করবো, এই রাজনীতি আমরা করতে চাই না। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইছে, ঘুরে দাঁড়িয়েছে, আমি এখনো বলছি না, চাইছে, তাদেরই বাংলাদেশ, আপনার সন্তানেরই বাংলাদেশ। আপনার সন্তান জীবন দিচ্ছে, এই বাংলাদেশ দেখছে। এই বাংলাদেশ ছিল না, যে আমরা বসছি, এটা ছিল না। আমি কাউকে দায় দিতে চাই না, দায় জাতি হিসেবে আমাদের। কিন্তু আধিপত্যবাদী গোষ্ঠী এবং ফ্যাসিবাদী গোষ্ঠী সেটা করেছে এবং জনগণ তার বিচার করেছে, বিচার হয়েছে, হবে। কেউ সীমা লঙ্ঘন করলে ভালো হয় না, তার দৃষ্টান্ত তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমরাও সেখানে যেতে চাই। ফ্রাঙ্কলি স্পিকিং, আমি আপনাদের সাথে রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, মত বিনিময় করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর করা, নির্বাচনের পর তৎপরতা হতে বাধ্য। আর সামাজিক নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব নিয়ে বলছি, আমি আছি। একটা মেসেজ পাঠাবেন না, জাস্ট মোবাইলে একটা মেসেজ পাঠাবেন যে আমরা এখানে এই অনিয়মটা দেখছি, একটু দেখেন, হ্যাঁ না, যথেষ্ট। আমার হয়তো 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা লাগবে। এতটুকু বলি, আপনাদের জানার অধিকার আছে, এটা আমি ফিল করি। আর আপনাদের কাছে আমার জবাবদিহি করার আমার দায়িত্ব, এটা আমি বলি। রাজনীতিবিদরা যারা আছেন সেবা করেন, আপনার রাষ্ট্রের মালিক, মালিক, যে কোনো বিষয়ে আপনার জানার অধিকার আছে। রাষ্ট্র কিভাবে চলছে, জনপ্রতিনিধি কি করছে, তিনি যদি জবাব দিয়ে থাকতে না পারেন, তার সেবক হওয়ার দরকার নেই, জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই। আমি বিষয়ে জ্ঞান নিশ্চয়ই আমি সমাধান করতে পারবো, ইনশাআল্লাহ। আরেকজন বলছিলেন ভালো কথা, পরিবহন সংকট। এটা একজন মেম্বার অফ পার্লামেন্ট একটু বলা দরকার, মেম্বার অফ পার্লামেন্ট কি করে, ইয়াংরা জানলে ভালো হয়। আমাদের দেশের তরুণরা দুটি জায়গা ভালো, প্রতিবাদী, সাহস। একটা জায়গা খুব দুর্বল, রাষ্ট্র কাঠামো কিভাবে চলে এটা জানতে চায়, এটি জানা দরকার। আপনি যখন রাষ্ট্র কিভাবে ফাংশন করে এটা একটু জানলে, আর প্রতিবাদী আর সাহসী যদি আপনি হন, তাহলে অনেক সমস্যার সমাধান আছে। আমাদের তরুণদের মধ্যে একটা সমস্যা হচ্ছে,
তারা রাষ্ট্র কিভাবে ফাংশন করে সেখানে যেতে চায় না। রাষ্ট্রের কাঠামোটা কি, 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হই আপনাদের রায়ের ভিত্তিতে, আমি আইন বিভাগের একজন সদস্য হব। আমি শুধু আপনাদের প্রতিনিধিত্ব করি না, আমি রাষ্ট্রের হয়ে ফাংশন করার চেষ্টা করি। আরেকটা প্ল্যান আমার আছে, সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে 7 মসজিদ মিরপুর রোড হয়ে 27 নাম্বার হয়ে 7 মসজিদ রোড দিয়ে গ্রিন রোড হয়ে পান্তপথ দিয়ে 32 নম্বরে চক্রাকারে বাস চালানো যায়। এটা আমি প্ল্যান করি। তাতে অটো রিক্সার চাপ অনেক কমবে। আপনি গ্রিন রোড এখানে বেরোলেন, চললেন, এখান থেকে গিয়ে দেখা গেল যে ধানমন্ডি চলে গেলেন, 27 নম্বরে চলে গেলেন, জিগাতলা চলে গেলেন। ওই মেইন রাস্তাটা দিয়ে চক্রাকারে গুলশানের মতো একটা বাস চালানোর মতো চক্রাকারে চলতে থাকবে, মানসম্মত এসি বাস। এই প্ল্যানটা আমি নিয়েছি, এটা আমি করার চেষ্টা করি। আরেকজন মসজিদের কথা বলেছেন, মসজিদে জায়গা দিতে বাধ্য করা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে করা যাবে কিনা আমি জানি না। ডেফিনেটলি আমরা দোয়া করে দিই উনি আর যাতে এই শুভ বুদ্ধির উদয় হন, আল্লাহ ওনাকে কবুল করুক, উনি একটা জায়গা যদি দিয়ে দেন যারা আছেন। কিন্তু কাউকে জায়গা মসজিদে দিতে বাধ্য করা বা উৎসাহিত করা নিজে না চাইলে একটু কঠিন কাজ, সেটাও এক ধরনের অবিচার, চাপ প্রয়োগের মতো হয়ে যায়। তবে আপনারা ভাবে বললে আমরা সবাই গেলে আমি সহ একদিন নির্বাচিত বলে গিয়ে বলতে পারি যে আপনি তো আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, তো আপনি স্যাক্রিফাইস করেন। কিয়ামতের দিন যার অর্থ আছে তার প্রথম জবাব হবে তার অর্থের সদ্ব্যবহার। নামাজ ম্যান্ডেটরি, রোজা ম্যান্ডেটরি, যাকাত ম্যান্ডেটরি, হজ ম্যান্ডেটরি যদি আপনার সক্ষমতা ওখানে আপনি যান, শর্ত সাপেক্ষে ম্যান্ডেটরি, সাদকা ম্যান্ডেটরি, শর্ত সাপেক্ষে। যা আপনার থাকে কোরআনের আদেশ, ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, যা আছে তার থেকে কিছু স্টপ করে, এটা কিন্তু কোরআনের আদেশ। মানে আপনি যদি মুমিন মুত্তাকি হতে চান আপনি ওটা করতে পারেন। যাকে অর্থ দিয়েছে আল্লাহ প্রথমে তাকে জিজ্ঞেস করে তুমি অর্থটাকে হালাল ভাবে ইনকাম করেছো না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তোমার এই অর্থ বঞ্চিত, নিপীড়িত এবং সামষ্টিক মানুষের প্রয়োজনে ব্যবহার করেছো কিনা। যদি আপনার সেই জবাব সঠিক দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি মুমিন এবং মুত্তাকি। মুমিন এবং মুত্তাকি মানে কবরের শান্তি, পুনরুত্থান দিবসে আল্লাহ সহায় হবে, মহা হিসাব দিবসে আল্লাহ জান্নাত দেবে। আমরা চাইবো, যেহেতু ওনারা অনেক আছেন, আমি চিনি না মহা, আমরা চাইবো তো সেটা যদি ম্যানেজ হয়, আপনারা যে দাবি করেছেন আপনাদের নিয়ে আমি নিজেই একদিন যাবো, যদি আল্লাহ আমাকে সুযোগ দেন। যে বলবেন ঠিক আছে এইটুকু আপনি আমাদের জন্য করেন, কিন্তু ওনার যদি ওই ইচ্ছাটা না থাকে বাধ্যতা করা যাবে না, করা যায় না। শেষ কথা বলি, আপনারা অনেক সময় সুস্থ হয়েছেন, যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ, এবারের ভোটটা কিন্তু এমপি বা সরকার নির্বাচিত করার ভোট না। এবারের ভোট হচ্ছে আপনার রাষ্ট্র আপনার মতো করে আগামীতে চলবে কিনা সেই ভোট। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ নির্বাচন হয়, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে ভুলে দেওয়া হবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বস্তি সব প্রতিষ্ঠিত হবে। বিশ্বাস করুন, 33 বছরের রাজনীতি এই এলাকা আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল করেছি, পড়াশোনা করেছি, 17তম বিসিএসসি কোয়ালিফাই করেছি, ট্যাক্সেশন হয়েছিল, জয়েন করিনি, জয়েন করলে এখন এনবিএর কমিশনার থাকতাম, হিসেবে এই ওয়ার্ল্ডের বিএনপি সেক্রেটারি হয়েছি, দ্যাট ওয়াজ 92। আমার রাজনীতিতে যতটুকু অভিজ্ঞতা সেটা হলো বাংলাদেশে একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক আধিপত্যবাদ, কর্তৃত্ববাদী শক্তি সক্রিয় আছে, যাতে বাংলাদেশটা ফাংশন না করে, বাংলাদেশটা যাতে অকার্যকর হয়ে যায়। সেটা দুই ভাগ, একটা হচ্ছে বাহ্যিক কিছু চাপ, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ কলহ। অনেক রাষ্ট্র চায় না বাংলাদেশ সঠিক ট্র্যাকে থাকে। আপনার ভোট এবার বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখার জন্যই সবচেয়ে বড় নিয়ামক। আপনার আমার পূর্বপুরুষেরা যুদ্ধ করেছে, অস্ত্র ধরেছে, জীবন দিয়েছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। সেই স্বাধীন বাংলাদেশ থাকবে কিনা তা নির্ভর করে আপনার উপর। আমরা বিষয়টাকে হালকা হয়ে দিচ্ছি।
না দিলে কি হয়েছে? আপনার তো অভিজাত এলাকা, অনেক বড় বিল্ডিং এ থাকেন, ছুটির দিন সকালবেলা বললেন যে খিচুড়ি আর এই কাজ করো, হাঁসির মাংস ভোনা করো। আজকে তো কাজ নেই, প্রতিষ্ঠান বন্ধ, তো আরামাস করে খেলেন, যা আলসেমি লাগলো। পরে বললেন না ঠিক আছে, এখন আর ভালো লাগছে না, একটু রেস্টই নেই, ম্যাচ করছে শরীরটা। আচ্ছা দুপুরে লাঞ্চের পর যাবো। লাঞ্চের সময় আমাকে একজন গৃহিণী দেখেছেন আরো অন্য আইটেম, মনে হলো আরেকটু খাই। তারপর মনে হলো আমি ঘড়িটা ভালো লাগছে না, আমি একটা ভোট না দিলে কি হয়েছে? প্লিজ আপনার এই কাজটা করবেন না, আমার অনুরোধ। আপনার রাষ্ট্র সংকট, আপনার দেশ মাতৃকা বিধ্বস্ত হয়ে যাওয়ার উপক্রম, আপনার ভোট ওই সময় যারা মুক্তিযুদ্ধ করে, যারা অস্ত্র ধরে জীবন দিয়েছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভোট। আপনার রাষ্ট্রকে যদি বাঁচাতে হয়, এটা যদি রক্ষা করতে হয়, অর্থাৎ যারা এখানে গ্রিন স্কোয়ারবাসী আছেন বা অন্যরা আছেন, আমার অনুরোধ আপনি নিজে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার বন্ধু, আপনার স্বজন, আপনার প্রতিবেশী সবাইকে উৎসাহিত করে ভোট দিতে নিয়ে যাবেন। আপনার এই ভোটে এই দেশ সঠিক রাখা থাকবে। আমরা অনেক আভ্যন্তরীণ জনজীর্ণতার মধ্যে পড়ে গিয়েছি, সবকিছু আপনারা দেখছেন। আমি হয়তো চিন্তা করছি যানজট মুক্ত হলে আমার ভালো হয়, কিন্তু আমি কিন্তু একবারও চিন্তা করছি না আমার দেশটা কি সেফ আছে। আমি দেশ থাকলে তো যানজট, গ্যাস পাওয়া যাবে, কিন্তু দেশটাকে রক্ষা করার জন্য এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। দেশ সংকট সমস্যা, আগে দেশের সমস্যা থাকে, তারপর আমাদের সোসাইটির সমস্যা, নিজেদের সমস্যা, ঢাকার সমস্যা। করা যাবে, হবে। আমাদের অনেক অর্জন আছে, 53 বছর আমার ব্যর্থতাও আছে। আমরা এই ধাপে ধাপে হয়তো করতে পারবো অনেক কিছু। এটা তো ঠিক, রাজনীতির একটা গুণগত পরিবর্তন হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণ পরিবর্তন হচ্ছে, গুণগত পরিবর্তন ধাপে ধাপে সবই হবে, উদ্বেগ হওয়ার কিছু নাই। কিন্তু আগে সে চাকা ফিরে নেই, গন্তব্য আপনি কথা পৌঁছাবেন যখন আপনার গাড়ি রাইট ট্র্যাকে চলছে। আপনি দিক হারিয়েছেন মহাসমুদ্রের মধ্যে, দিক খুঁজে পাচ্ছেন না, গন্তব্যে পৌঁছাবেন। আমার রাষ্ট্র কিন্তু দিক শূন্য হওয়ার মতো অবস্থা, সেখান থেকে আমার দেশকে উদ্ধার। আগে আপনার রাইট ট্র্যাকে আসে, এটা নির্বাচিত সরকার আসে। এখন নির্বাচিত সরকার কে হলে ভালো হয়, এটাও প্রশ্ন। যার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে, যে রাষ্ট্র ব্যবস্থাপনা জানে, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে, যার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আনুগত্য আছে, কমিটমেন্ট আছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত দেশ এবং জাতির সংকটে যে দলটি সবসময় জনগণের পাশে ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, 75-এর পর 77-এ যখন বাংলাদেশ সরকার নেই বললে চলে, আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশে বিরাজ করছে, জিয়াউর রহমান তখন আপনার অর্ডিন্যান্স জারি করে বিচারপতি সাহেব ক্ষমতা দিয়েছে, দায়িত্ব নিয়ে দেশটাকে রাইটটাকে রেখেছেন, বহুদলীয় গণতন্ত্রে আসছেন, নির্বাচিত সরকার আসছে, 78-79 কথা বলছে। আবার যখন 11 হলো, অসাংবিধানিক সরকার বাংলাদেশকে কাজ করতে চাই না, সেখান থেকে গণতন্ত্র উত্তরণ এই বিএনপি করেছে। 17 বছর আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের জন্য, জনগণের ক্ষমতার জন্য, আজকে একটা ভোটের জন্য, দেশটাকে কার্যকর রাখার জন্য বিএনপি সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, গণতন্ত্র সফল হয়েছে। আমি বলতে চাচ্ছি যখনই দেশের প্রয়োজন, জনগণের প্রয়োজন, বিএনপি পাশে থেকেছে। সেটা অভিজ্ঞ রাজনৈতিক দল, সে বারবার রাষ্ট্র ব্যবস্থাপনা জানে, সে জানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কিভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বার্গেনিং করতে হবে, রিজনাল পলিটিক্সে কিভাবে সক্রিয় থাকতে হবে, দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, বিএনপি জানে। অর্থাৎ এই সংকটে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প হচ্ছে। আপনি নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। আপনি যখন সংকটে থাকেন তখন কিন্তু শখ মেটানো যায় না, আপনি যখন স্বস্তিতে থাকবেন তখন কিন্তু আপনি শখ মেটাতে পারবেন। আপনি এখন সংকটে আছেন, অভিজ্ঞতা যে রাষ্ট্র পরিচালনা করে অভিজ্ঞতা তাকে লাগবে। হ্যাঁ, এবার চলে গেল, আগামীতে আবার ধরেন 5 বছর গেল, সব ক্রিয়াশীল রাজনৈতিক দল ফাংশন করলো, কে ভালো করলো কে খারাপ করলো, আমরা সব মিটিয়ে নতুন দলকে আবার বেছে নিতে পারবো, গণতন্ত্র সেটা সৌন্দর্য প্রয়োজন। কিন্তু এখন দেশটা যে অবস্থায় আছে, আমি বিএনপির বাইরে আর কাউকে দেখছি না যে এই দেশকে রক্ষা করতে জানে, এই দেশকে পরিচালিত করতে। আমার দল এবং আমি দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে আপনাদের সমর্থন চাই, ভোট চাই। আমি আপনাদেরকে অঙ্গীকার করছি যে আস্থা আপনি আমার দল বিএনপি, ধানের শীষ
এবং আমার প্রতি রাখবেন, কোনো অবস্থাতে আমি তার অমর্যাদা করব না। আমি আপনাদের প্রতিবেশী, আপনাদের প্রতি আমার হক আছে, দাবি আছে। অবভিয়াসলি আপনাদেরও আমার প্রতি হক আছে, দাবি আছে, আমি এটা বুঝি। ডেফিনেটলি আমি কোনো অমর্যাদাই করবো না যদি আমাদের সুযোগ হয়। আমি আপনাদের প্রতিনিধিত্ব করাতে চাই, একজন উপযুক্ত প্রতিনিধিত্বকারী হল মেম্বার অফ পার্লামেন্ট, প্রতিনিধিত্ব। ডেফিনেটলি আমি সে ব্যাপারে জ্ঞাত আছি। আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার অঙ্গীকার এবং আমার জবাবদিহিতা আপনাদের প্রতি সবসময় চলে থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। 12ই ফেব্রুয়ারি আমার দল বিএনপি এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ রাখুন। প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আবারও যুক্ত করছি, প্রকাশ করছি, আমার কথাটা আসলে সাপোর্ট করছেন। আমি 2.5 মাস কন্টিনিউয়াস প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা বক্তব্য রাখতে গিয়ে আমার ইনফেকশনের মতো হয়েছে। আর 5-6 দিন বাকি, জানি না এইবার সাপোর্ট করে যেতে পারবো কিনা। দোয়া করবেন আমার জন্য, আমার সব কথা।